হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ ফিফথ সেমিস্টারে ইতিহাস মাইনরের প্রথম যে পেপারটি আছে ভারতের ইতিহাসের উপর, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং 4টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? অ্যান্সারটা তোমরা বুঝে নাও এবং কিভাবে ভালো করে গুছিয়ে অ্যান্সার লিখবে সেটাও তোমরা দেখো। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে। প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। গ্রিক পর্যটক ও চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার দূত মেগাস্তিনিস তার ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেছেন যে ভারতে কোনো দাসপ্রথা ছিল না। তার এই উক্তি ভারতীয় সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, যা সমসাময়িক গ্রিক ও রোমান সমাজের তুলনায় ভিন্ন ছিল। তবে তার এই পর্যবেক্ষণ কতখানি যথার্থ ছিল তা কৌটিল্যের অর্থশাস্ত্র ও অন্যান্য ভারতীয় সূত্র থেকে যাচাই করা প্রয়োজন। এবার মেগাস্তিনিসের বক্তব্য বা মেগাস্তিনিসের দাস ব্যবস্থা নিয়ে বলেছে, সেটা তোমাদের পয়েন্ট করতে হবে। তারপর সেই পয়েন্টের আন্ডারে কি লিখবে দেখো। মেগাস্তিনিসের বক্তব্য ছিল যে ভারতীয়রা কখনো দাস হিসাবে ব্যবহৃত হয়নি, কারণ তারা জন্মগতভাবে স্বাধীন ছিল। তিনি দেখিয়েছিলেন যে গ্রিসের মতো কঠোর ও শোষণমূলক দাসপ্রথা, যেখানে দাসেদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হতো, তা ভারতে অনুপস্থিত। তার এই বক্তব্যের কারণ হতে পারে যে তিনি মূলত রাজকীয় ও উচ্চবিত্ত সমাজের মানুষের সঙ্গে মিশেছিলেন এবং গ্রিক দাসপ্রথার সঙ্গে তুলনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। কিন্তু মেগাস্তিনিসের এই পর্যবেক্ষণ সম্পূর্ণ যথার্থ ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্র, মনুসংহিতা এবং অন্যান্য ধর্মশাস্ত্র থেকে জানা যায় যে প্রাচীন ভারতের বিভিন্ন ধরনের দাস এবং শ্রমিক বিদ্যমান ছিল। কৌটিল্য 9 প্রকার দাসের কথা উল্লেখ করেছেন, যেমন যারা যুদ্ধবন্দী, ঋণ শোধ করতে অক্ষম, স্বেচ্ছায় দাসত্ব গ্রহণকারী ইত্যাদি। এই দাসেদের সম্পত্তি কেনার বা বিক্রি করার অধিকার ছিল না, কিন্তু তাদের কিছু মানবিক অধিকার ছিল, যেমন তাদের ওপর অতিরিক্ত কাজ চাপানো যেত না এবং মালিক তাদের সঙ্গে অমানবিক আচরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া যেত। তারপর কি বলা হচ্ছে, ঐতিহাসিক রমিলা থাপর এই প্রসঙ্গে বলেছেন, মেগাস্তিনিসের এই বক্তব্যটি ছিল তার নিজস্ব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে, যেখানে তিনি হয়তো গ্রিক দাসেদের মতো বৃহৎ আকারের দাসশ্রম ব্যবহার দেখেনি, কিন্তু অর্থশাস্ত্রে উল্লেখিত দাসশ্রমের অস্তিত্ব ছিল। অর্থাৎ মেগাস্তিনিসের বক্তব্য আক্ষরিক অর্থে সঠিক না হলেও গ্রিক সমাজের তুলনায় ভারতীয় সমাজে দাসপ্রথার প্রকৃতি অনেক নমনীয় ও মানবিক ছিল। এবার উপসংহারে কি লিখবে দেখো। মেগাস্তিনিসের বক্তব্য সম্পূর্ণ সঠিক ছিল না, তবে এটি গ্রিক প্রেক্ষাপট থেকে ভারতীয় সমাজের একটি সৎ পর্যবেক্ষণ। প্রাচীন ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল, কিন্তু তা গ্রিক বা রোমের দাসপ্রথার মতো কঠোর এবং শোষণমূলক ছিল না। ভারতীয় দাসদের কিছু আইনগত অধিকার ছিল এবং তারা সমাজে আরও নমনীয় অবস্থায় ছিল। তাই মেগাস্তিনিসের বক্তব্যকে আংশিকভাবে সত্য বলে মেনে নেওয়া যেতে পারে, যা ভারতীয় সমাজ ব্যবস্থার বিশেষত্বকে তুলে ধরে। পরের প্রশ্ন আছে, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু হচ্ছে। আলোচনাটা শুরু করব তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর আমাদের ইউটিউবেও এমনিতে ভিডিও আপলোড হবে, তোমরা ফ্রি ক্লাস দেখতে পাবে। 40% থেকে 50%-এর মতো ক্লাস আমাদের ইউটিউবে ফ্রিতে করানো হয় প্রতিটা সেমিস্টারে, ঠিক আছে? প্রায় 40%-এর মতো ক্লাস কিন্তু ফ্রিতে দেওয়াই হয়ে থাকে। তোমরা যদি সম্পূর্ণ ক্লাস পেতে চাও তাহলে পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো এখানে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকাতে কি বলা হচ্ছে দেখো, আর প্রতিটা লাইন তোমরা খেয়াল করবে যে কিভাবে গুছিয়ে লেখা হয়েছে, যাতে তোমরা কিন্তু ভালো নম্বর পেতে পারো। দেখো, মৌর্য সাম্রাজ্যের বিশালতা এবং
এর কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রাচীন ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। রমিলা থাপর একজন প্রখ্যাত ভারতীয় ঐতিহাসিক। তার গবেষণায় মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে একটি মডেল হিসাবে দেখেছেন, যা বিভিন্ন স্তরে বিভক্ত ছিল এবং কেন্দ্রীভূত শাসনের পাশাপাশি আঞ্চলিক স্বায়ত্তশাসনের শাসনকে গুরুত্ব দিয়েছিল। এবার মূল বক্তব্য দেখো। রমিলা থাপর তার অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ দ্য মৌর্য গ্রন্থে মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসন। এটি ছিল মৌর্য শাসনের মূল স্তম্ভ। রাজধানী পাটলিপুত্র থেকে সম্রাট নিজে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেন। তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান এবং তার অধীনে ছিল মন্ত্রিপরিষদ, অমাত্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। এই কেন্দ্রীয় কাঠামো ছিল অত্যন্ত সুসংগঠিত, যার মধ্যে সামরিক, বিচারিক এবং রাজস্ব সংক্রান্ত বিভাগগুলি অন্তর্ভুক্ত ছিল। মেগাস্থিনিসের বর্ণনা অনুযায়ী পাটলিপুত্রের নগর প্রশাসনের 30 জন সদস্যের একটি কমিটির দ্বারা পরিচালিত হতো, যা 6টি উপকমিটিতে বিভক্ত ছিল। সেকেন্ড হচ্ছে দেখো প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রাদেশিক প্রশাসন। বিশাল মৌর্য সাম্রাজ্যকে 4টি প্রধান প্রদেশে ভাগ করা হয়েছিল। উত্তরাপথ, সেটা হচ্ছে তক্ষশিলা; দক্ষিণাপথ অর্থাৎ সুবর্ণগিরি; প্রাচ্য অর্থাৎ তোষালি; অবন্তী অর্থাৎ উজ্জয়িনী। এই প্রদেশগুলো রাজকুমার বা রাজকুমারদের অধীনে থাকত, যারা রাজপরিবারের সদস্য ছিলেন। প্রদেশের শাসকরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করতেন এবং নিজ নিজ এলাকায় প্রশাসনিক, সামরিক ও রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করতেন। তবে এই প্রাদেশিক শাসকদের ওপর নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার থেকে প্রতি 5 বছর অন্তর যুক্তি ও রাজুক নামে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শনে পাঠানো হতো। তারপরে কি বলা হচ্ছে 3 নম্বর দেখো, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্থানীয় প্রশাসন। এখানে কি বলা হচ্ছে? এটি ছিল প্রশাসনের সর্বনিম্ন স্তর। এই স্তরে গ্রাম ও নগর প্রশাসন অন্তর্ভুক্ত ছিল। গ্রাম ছিল প্রশাসনের সবচেয়ে ক্ষুদ্র একক, যার প্রধান ছিল গ্রামিক বা গ্রামিণী। গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব সংগ্রহে সহায়তা করত। এর ওপরে ছিল 10 গ্রামের সমষ্টি, যার দায়িত্বে ছিলেন গোফ, আর এর ওপরে ছিল জেলা বা জনপদ, যার প্রধান ছিল সমাহর্তা। এই স্তর ছিল জনগণের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত। তারপরে দেখো, ঐতিহাসিক রমিলা থাপর বলেছেন, মৌর্য প্রশাসন একটি কেন্দ্রীভূত সাম্রাজ্য হলেও এটি ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্বায়ত্তশাসনের একটি মিশ্রণ। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু এর কার্যকারী প্রয়োগের জন্য প্রাদেশিক এবং স্থানীয় স্তরের প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করতে হয়েছে। তারপর উপসংহারে কি লিখবে দেখো, রমিলা থাপর মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে একটি স্তরভিত্তিক কাঠামো হিসাবে দেখিয়েছেন, যার কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সুসংগঠিত ছিল। তার এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে মৌর্যরা কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করেই এত বিশাল সাম্রাজ্য পরিচালনা করেননি, বরং একটি দক্ষ সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতাকে কার্যকরভাবে বিন্যস্ত করেছিল। তার এই ত্রিস্তরীয় বিভাজন মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক জটিলতা ও কার্যকারিতার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এবারে পরের প্রশ্ন, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য, এখানেও প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আছে, সেটা দেখো। মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি ছিল তার সুসংগঠিত ও বহুমুখী রাজস্ব ব্যবস্থা। কৌটিল্যের অর্থশাস্ত্র এই রাজস্ব ব্যবস্থার বিস্তার বিবরণ দেয়। এই রাজস্ব ব্যবস্থা ছিল সাম্রাজ্যের বিশাল সামরিক শক্তি, কেন্দ্রীয় প্রশাসন ও জনকল্যাণমূলক কাজের মূল উৎস। মৌর্য রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল এর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ, বৈচিত্র্য এবং কৃষিভিত্তিক আয়। এবার প্রথম যে পয়েন্টটা করা হয়েছে, মূল হেডিং করা হয়েছে, সেটা হচ্ছে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থা। এখানে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য যেমন ছিল দেখো, 1 নম্বর হচ্ছে রাজস্বের উৎস, অর্থাৎ
ট্যাক্সের যে টাকা বা ট্যাক্সের মানে রাজস্বটা আসতো কোথা থেকে। মৌর্য যুগে রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। উৎপন্ন ফসলের একটা নির্দিষ্ট অংশ রাজস্ব হিসাবে আদায় করা হতো, এটি ছিল প্রধান রাজস্ব। এছাড়া জলকর, সেচ ব্যবস্থা ব্যবহারের জন্য কর, বাণিজ্যিক পণ্যের ওপর কর, লবণ খনি থেকে আয় এবং বন্যপ্রাণী ও বনজ সম্পদ থেকে প্রাপ্ত কর ছিল গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস। তারপরে বলা হচ্ছে দেখো কর সংগ্রহের পদ্ধতি। কর সংগ্রহের কয়েকটি মানে কাজটি ছিল অত্যন্ত সুসংগঠিত। সমহর্তা নামক প্রধান রাজস্ব আধিকারিক এই ব্যবস্থার তত্ত্বাবধানে ছিলেন। তিনি পুরো সাম্রাজ্যের রাজস্ব আদায়ের হিসাব রাখতেন এবং বিভিন্ন প্রকার করের হার নির্ধারণ করতেন। স্থানিক এবং গোফা নামে কর্মচারীরা স্থানীয় স্তরে রাজস্ব আদায়ের কাজ করতেন। এই ব্যবস্থাটি এতটাই দক্ষ ছিল যে প্রতিটি করদাতার ওপর নজর রাখা হতো এবং কোনো কর ফাঁকি দিলে কঠোর শাস্তির বিধান ছিল। তারপরে নিয়ন্ত্রিত অর্থনীতি, পরের পয়েন্ট। মুহূর্ত ব্যবস্থা শুধু কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি নিয়ন্ত্রিত অর্থনীতির অংশ। রাষ্ট্র বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম যেমন খনি, বন এবং লবণ উৎপাদনে নিয়ন্ত্রণ করত। এই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখত। তারপরে আছে ঐতিহাসিক রমিলা থাপুর এই বিষয়ে মন্তব্য করেছেন, মুহূর্ত রাজস্ব ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং কেন্দ্রীভূত। রাজস্ব রাষ্ট্রের আয়ের মূল ভিত্তি ছিল ভূমি রাজস্ব, যা ছিল কৃষকদের কাছ থেকে আদায় করা প্রধান কর। এই ব্যবস্থা ছিল সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য অপরিহার্য। তারপর উপসংহার। মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থা ছিল একটি উন্নত সুসংগঠিত ব্যবস্থা, যা ছিল সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তি ও স্থিতিশীলতার মূল কারণ। ভূমি রাজস্ব ছিল প্রধান আয়ের উৎস, যা বাণিজ্যিক কর, লবণ কর এবং অন্যান্য উপার্জনের মাধ্যমে পরিপূরক ছিল। এই ব্যবস্থার কার্যকারিতা ও কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ মৌর্য সাম্রাজ্যকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছিল। এই রাজস্বের সঠিক ব্যবহার মৌর্য শাসকদের একটি বিশাল সামরিক বাহিনী পরিচালনা এবং জনকল্যাণমূলক কাজ যেমন সেচ ব্যবস্থার উন্নতিতে সহায়তা করেছিল। এবারে পরের প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের যে শেষ প্রশ্ন সেটা দেখো, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর টিকা। আর 4টে প্রশ্ন আজকের ক্লাসে তোমাদের আলোচনা করতে চলেছি। আর এই 4টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন কম গুরুত্বপূর্ণ কিন্তু নয়। ঠিক আছে, 4টে প্রশ্নই তোমাদের ভালো করে তৈরি করতে হবে। আর আবারও বলছি, তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর সেক্ষেত্রে তোমাদের 2টো পেপার আছে এবং পরীক্ষার টাইমও কিন্তু খুব বেশি নয়, জানুয়ারি মাসের দিকে তোমাদের পরীক্ষা হবে, তাই তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। চলো এবার শেষ প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, মৌর্য ব্যবস্থার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি। মৌর্য শাসনের অধীনে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, যা সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রধান কারণ ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র অন্যান্য সূত্র থেকে মৌর্য যুগের কৃষি ব্যবস্থার বিস্তারিত চিত্র পাওয়া যায়। এই যুগের কৃষি ছিল একটি সংগঠিত প্রক্রিয়া, যেখানে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মৌর্য কৃষি ব্যবস্থা। মৌর্য কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো। মৌর্য কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় তত্ত্বাবধান। মৌর্য যুগে কৃষি ছিল রাষ্ট্রের কঠোর তত্ত্বাবধানে। অর্থশাস্ত্র অনুসারে সীতাদক্ষ নামক একজন উচ্চপদস্থ কর্মকর্তা কৃষির তত্ত্বাবধান করতেন। তিনি কৃষি উৎপাদন, সেচ ব্যবস্থা এবং নতুন জমি চাষের আওতায় আনার জন্য দায়ী ছিলেন। রাষ্ট্র কৃষকদের বীজ, পশু এবং অন্যান্য কৃষি সরঞ্জাম সরবরাহ করত। 2 নম্বর হচ্ছে সেচ ব্যবস্থার উন্নতি। মৌর্য যুগে সেচ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সৌরাষ্ট্রের গভর্নর পোষ্যগুপ্ত বৈশ্য সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন, যা সেচ কাজের জন্য ব্যবহৃত হতো। অশোকের শিলালিপি থেকে বোঝা যায় যে সেচ ব্যবস্থার উন্নতির প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছিল। এই সেচ ব্যবস্থা কৃষকদের খরা থেকে রক্ষা করত এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করত। 3 নম্বর বিভিন্ন ফসলের চাষ। মৌর্য যুগে ধান, গম, যব, বিভিন্ন ডাল, আখ, তিল ইত্যাদি
ফসল চাষ হতো। কৃষকরা তাদের জমিতে উৎপন্ন ফসলের 1/4 বা 1/6 ভূমি রাজস্ব হিসাবে রাষ্ট্রকে প্রদান করত। এর পাশাপাশি রাষ্ট্র বিভিন্ন বাণিজ্যিক ফসল যেমন তুলা ও অন্যান্য পণ্যের উৎপাদনকে উৎসাহিত করত। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই প্রসঙ্গে বলেছেন, মৌর্য সাম্রাজ্যের অধীনে কৃষি একটি শিল্পে পরিণত হয়েছিল, যেখানে রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করত। সেচ ব্যবস্থা এবং নতুন জমি চাষের আওতায় আনার মাধ্যমে কৃষি উৎপাদনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল। এবার উপসংহার দেখো, মৌর্য যুগে কৃষি ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত ও সুসংগঠিত। রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধান, উন্নত সেচ ব্যবস্থা এবং নতুন কৃষি প্রযুক্তির প্রবর্তন এই সময়ের কৃষিকে এক নতুন স্তরে উন্নীত করে। এটি শুধু সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করেনি, বরং একটি শক্তিশালী ও স্থায়ী সাম্রাজ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 4টি প্রশ্নের উত্তর।